না, পয়েন্ট ওয়েল টেকেন। এমনকি বড় বড় অধিকারী যখন শ্রমিকরা বলেন সবকা সাথ সবকা বিকাশ চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে না, শুভেন্দু অধিকারী অন রেকর্ড বলেছেন সায়েন্স সিটির বুকে দাঁড়িয়ে। দেখুন 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 উত্তেজনায় মানুষ অনেক কিছু বলতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বোঝাতে চেয়েছেন যে যেখানেই মুসলিম এলাকায় আমাদের কর্মীরা যদি যায় সব গিয়ে ঝাঁপিয়ে পড়ে যদি আক্রমণ করে তাহলে কি হবে? মুর্শিদাবাদের ঘটনার পরে তো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবেই। বিভিন্ন এলাকা যেহেতু অত্যন্ত ফোকাসড হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনা, যেহেতু মহেশতলার পাথর ছোড়াটা অনেক বেশি দৃশ্যমানতায় আছে, সেজন্য আপনারা বিষয়টা জানতে পারছেন, কিন্তু যে জায়গায় আপনি পৌঁছতে পারছেন না, আপনার মিডিয়া পৌঁছতে পারছে না। পশ্চিমবঙ্গের অসংখ্য জায়গায় শাঁখ বাজানো বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবেলায় তুলসীতলায় শাঁখ বাজানোটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি নিজে বসিরহাটের এমএলএ ছিলেন, আপনি আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় আপনি এই কথাগুলো বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে সেক্ষেত্রে আপনি তো বিজেপির রাজ্য সভাপতি, সেক্ষেত্রে দলকে একটা নতুন আঙ্গিকে মানুষের কাছে নিয়ে যাওয়াতে আপনারা কি এই যে হার্ডলাইন হিন্দুত্ব সেটা কি বাঙালি সমাজ অ্যাকসেপ্ট করছে আপনারা মনে করেন? সেটাই কি মূল ফোকাস, নাকি আপনি যেটা দিয়ে শুরু করলেন যে চাকরি নেই, ইকোনমি, সেটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন সেই ইস্যুটাকে? একটা রাজনৈতিক দলের কাজ ধর্মীয় বিভাজন তৈরি করা নয়। আজকের পৃথিবীতে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ইন স্টাইল। আজকের নতুন প্রজন্ম তারা আন্তর্জাতিক মানের শিক্ষা চায়, তারা একটা আধুনিক জীবন চায়, তারা একটা নাইট লাইফ চায়, এর মধ্যে অনৈতিকতার কিছু নেই একদম। সারা পৃথিবী যেভাবে চলছে এই বিশ্বায়নের যুগে তো সেটাই চাইবে। আপনি দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন না। একটা সময় ছিল যখন সমস্ত বড় রাজনৈতিক দল আমাদের প্রত্যেক, সে কংগ্রেস এবং বিজেপি, এই মেজর দুটো পলিটিক্যাল ফোর্সের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল। আমাদের অবস্থান কি ছিল তখন? যে ব্যান অন বিগ ওয়ার স্মল ক্যান প্রডিউস, ব্যান অন স্মল ওয়ার কটেজ ক্যান প্রডিউস, অ্যান্ড ব্যান অন মাল্টিন্যাশনাল ওয়ার বিগ ক্যান প্রডিউস। 90-এর দশকের প্রারম্ভ থেকে একটা এর পরিবর্তন হয়েছিল, and that was the beginning of the end of license quota arbitrage. ডক্টর মনমোহন সিং এর হাত ধরে বা পিভি নরসিমা রাওয়ের উদ্যোগে, যে পিভি নরসিমা রাওয়ের মৃতদেহটাও কংগ্রেস দপ্তরে ঢোকানোর জন্য তারা দরজা খোলেনি। এটা হচ্ছে কংগ্রেসের অবস্থান। তো তার থেকে পৃথিবী চলেছে, কিন্তু কোনো অর্থনীতিবিদই পৃথিবীতে নেই বা কোনো রাজনৈতিক দলই নেই যে সার্বিক এই সমস্যাটার সমাধান করতে পারে। অর্থনীতিতে এই ক্রাইসিসটা আছে, ইকোনমি বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না। এটা একাডেমিশিয়ানদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, ইকোনমিস্টদের কাছে, আর পলিটিশিয়ানস বা অ্যাডমিনদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। না, এটা খুব অসাধারণ। আপনি যে ক্যান্ডিড কমেন্টটা করছেন যে যখন একটা সময় মোদি সরকার বলছে যে আমরা চতুর্থ লার্জেস্ট ইকোনমি বিশ্বের, কিন্তু আপনি অ্যাডমিট করছেন যে সেভাবে কর্মসংস্থান বাড়ছে না। এই যে ক্যান্ডিড অ্যাডমিশনটা এবং একটা ইস্যুকে অ্যাড্রেস করা, অ্যাড্রেস করতে গেলে সবার আগে ইস্যুটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমার খুব ভালো লাগছে যে আপনি সেটা করছেন রাজনীতিবিদ হিসাবে, কিন্তু তার সলিউশনটা কি আপনার কাছে আছে? কোনো ব্লুপ্রিন্ট রয়েছে? দেখুন, সলিউশনটা, আমি কোনো অর্থনীতিবিদ নয়, আর আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। এটা সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ। আমাদের দেশে মোদী সরকারের আমলে কর্মসংস্থান বেড়েছে, সারা পৃথিবীতে অর্গানাইজ সেক্টরে কাজ কমছে, এবং যেহেতু এই প্রতিযোগিতার যুগে ভারতকে আপনি আলাদা রাখবেন, এটা কোনো টোটালিটারিয়ান স্টেট নয়। আপনি যদি চীনের দিকে তাকান তাহলে চীনের দুটো শহরের বাদ দিয়ে বাদবাকি চীন কোন অবস্থায় আছে। সেখানে এই যে দীর্ঘদিনের কমিউনিস্টদের যে মে দিবস 8 ঘন্টার কাজ, তো সেখানে তো 12 ঘন্টা শ্রম দিতে মানুষকে বাধ্য করা হচ্ছে। ফলে এইগুলো, এটা একটা সোশ্যাল রিয়ালিটি, এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো তার জন্য নির্দিষ্ট পথ খোঁজার দরকার, সেই পথ ভারতবর্ষ খুঁজছে। এখন এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট নিয়ে যে সমস্ত দেশ বা সমস্ত রাজনৈতিক দলই কাজ করছে, তার সঙ্গে সঙ্গেও আমাদের দেশের যে বিপুল জনসংখ্যা, যেটা একদিকে যেমন এটা একটা নেগেটিভ সাইড আছে, অন্যদিকে এটা কিন্তু একটা স্ট্রেংথ, যে আমাদের এত দক্ষ শ্রমিক আছে, আমাদের এত কর্মসংস্থান আছে, সেটাকে চ্যানেলাইজ করা, কাজে লাগানো এবং একটা নতুন কিছু করার একটা প্রতিযোগিতার মনোভাব আছে,
সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নেই। আমরা সবচেয়ে পিছিয়ে পড়েছে আজকে সেই কারণে। ঠিক কথা, পয়েন্ট ওয়েল টেকেন। আমি একটুখানি, যেহেতু আপনি সবে বিজেপির কামান হাতে নিয়েছেন, সেখানে আমি রাজ্য বিজেপিকে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন। এই যে গোষ্ঠী কোন্দল, এই যে বিভিন্ন, কেউ বলে শুভেন্দুর বিজেপি, কেউ বলে সুকান্তর বিজেপি, শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে বলা হয় অজাত শত্রু, সবার সাথে তার সুসম্পর্ক, সেই কারণেই কি মনে হয় যে কেন্দ্রীয় বিজেপির শিলমোহর পেলেন? এবং কিভাবে সবকটাই দ্বন্দ্বগুলোকে কিভাবে মেটাবেন, এটাই তো মনে হয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে তো এই লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেকেই মনে করছেন। প্রথম কথা হলো, কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ উপর থেকে কাউকে বসিয়ে দেন না। আমাদের দলের, সেটা এখানে আমি আলোচনা করব না, একটা নির্দিষ্ট স্টাইল অফ ফাংশনিং আছে। তারা সেই পদ্ধতিতে কাউকে কোনো জায়গায় মনোনীত করেন বা নির্বাচিত করেন, এবং এটা তো মনোনীত সভাপতি পদ নয়। সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো আমাকে তারা এই দায়িত্ব দিয়েছেন। এটার মধ্যে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা নেই, এর মধ্যে কোনো বিশেষ নেতার কোনো ইচ্ছা শক্তি নেই। যেটা হয়েছে সেটা সবার সঙ্গে কে নিয়েই, সবাইকে কনফিডেন্সে নিয়েই করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বিজেপি পার্টিতে বেঙ্গল লাইন, কেরল লাইন বলে এরকম কিছু করা যায়নি। বেশ, বিজেপিতে কোনো গোষ্ঠী করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কেউ সার্ভাইভ করেনি। আপনি সাম্প্রতিককালের সমস্ত যদি মুখ্যমন্ত্রী চয়নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই দলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে। কিন্তু আমাদের দলের যেটা প্রথম লক্ষ্য হলো, আমিও যে সভাপতি হয়েছে, আমার সাংগঠনিক দিক থেকে লক্ষ্য হলো আজ থেকে ঠিক 20 বছর পরে এই দল কোথায় যাবে, কারা এই দলের নেতৃত্ব দেবে। আজ থেকে ঠিক 3 বছর পরে আমি যখন থাকবো না, বা 1.5-2 বছর পরে সেটা দল ঠিক করবে। যখন আমি থাকবো না তখন নেতৃত্ব কারা দেবে, তখন আমাদের দলের পথ কি হবে। তো এটা আমাদের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। এখানে শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, রাহুল সিনহা যা না বলছেন তা নয়। আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে নেই। মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, বাংলা বাঁচতে চাইছে। শ্রমিকদা, গণতান্ত্রিক পরিসর তো রয়েছে, আপনি বললেন বিজেপির মধ্যে, সেই জন্য একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার চয়ন হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন নেতার নিজস্ব পার্সপেক্টিভ থাকতেই পারে এবং সেখানে ক্ল্যাশ অফ ওপিনিয়নও হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা কি এক জায়গায় এনে সংঘবদ্ধ হওয়া তো পসিবল, মানে সেই জায়গাটাকে আপনি কিভাবে স্ট্রেস করবেন, আমি সেটাই জিজ্ঞাসা করছি। আমি তো কোনো অসংবদ্ধতার নিদর্শন কালকের মঞ্চে দেখিনি, তার আগেও দেখিনি, আগামী দিনেও দেখব না।